আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুই জিজ্ঞেস কর কল দিয়ে যে কে উনি। অসম্ভব, আমি পারবো না, পারলে তুই কর। আসছে, আমি কেন জিজ্ঞেস করবো? বেলা পরে আমাকে বকা দিলে? না না ভাই, আমি পারবো না। ওর কথা শুনে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম কিছুটা। মানে ওরে কেন বকা দিবে এই ব্যাপারটাই তো বুঝলাম না আমি। তোর কি দুলাভাই লাগে যে তোরে বকা দিবে? শম্পা চোখ টিপে বলে, হ্যাঁ দুলাভাই হয়ে যাবে অতি দ্রুত। ওর কথা শুনে বিরক্ত হলাম আমি। কি বলছে এইসব? আমার কোনো ইন্টারেস্ট নেই এইসবে, ফালতু বিষয় এইসব। ওদের মতো আর বাপের হোটেলে খাই না যে এইসব আজাইরা কাজকর্ম করে বেড়াবো। শম্পা বলল, নাম্বারটা আমাকে পাঠিয়ে রাখ, বাকিটা আমি তদন্ত করছি, তুই যা পড়াতে। ওর ভাবসাব দেখে আমি তো হাঁ হয়ে যাচ্ছি। যাই হোক, দেখা যাক কি তদন্ত করে আর কি বের করে আমাদের শম্পা আফা। সকাল থেকে কেমন অশান্তি অশান্তি লাগছে। আমার এই একটাই সমস্যা, কারণে অকারণে মন খারাপ হয়ে যায়। কোনো কিছুই ভালো লাগে না, মন খারাপের কারণটা পর্যন্ত খুঁজে পাই না আমি। হঠাৎ আম্মু ডাকলো। ইরতু, আছিস তুই? হ্যাঁ আম্মু, বলো কি হয়েছে? ঘুম থেকে উঠেই যে আমার মরার মতো হয়ে থাকিস, এটা আমাকে আর কতকাল দেখতে হবে বলতো? আমার তো তোকে এই অবস্থায় দেখতে ভালো লাগে না। কই একটু হাসি খুশি থাকবি তা না। হয়েছে আম্মু, থামো তো। এই সকাল সকাল কতগুলো কথা শুনিয়ে দিলে। এগুলো কথা শোনানো হলো? তোর ভালোর জন্যই তো বললাম, একটু পরিপাটি হয়ে চল, দেখবি নিজের কাছে নিজেকে ভালো লাগবে। কোনো কিছু না বলেই আম্মুকে হুট করে জড়িয়ে ধরলাম। এভাবে হুটহাট জড়িয়ে ধরার জন্যে আমার একজন মা আছে, এটাতেই আলহামদুলিল্লাহ। আম্মুকে জড়িয়ে ধরলেই আমার সবচেয়ে শান্তি লাগে, সব অশান্তি কেটে যায় আমার। আম্মু, আমার ভালো লাগছে না। তোর কবেই ভালো লেগেছিল শুনি? ছাড়, যা নাস্তা করবি, ফ্রেশ হয়ে আয়। প্রায় 10 মিনিট হতে চললো শম্পার জন্য অপেক্ষা করছি আমি। আজকে ক্লাস আছে, এই গরমে ওর জন্য অপেক্ষা করাটা আমার কাছে ভীষণ তেতো মনে হচ্ছে। কি আমি চলে এসেছি, বেশি অপেক্ষা করাইনি কিন্তু। চুপ, কখন থেকে অপেক্ষা করছি আর উনি এসে বলে অপেক্ষা করায়নি। কথা নেই, তাড়াতাড়ি চল। পিছন থেকে কে যেন ডেকে বলল, এই ইরতিজা, আইসক্রিম খাবে? পেছনে তাকিয়ে দেখলাম একজন রুষ্টপুষ্ট যুবক। না ভাইয়া, অপরিচিত কারো কাছ থেকে কিছু খাওয়ার তো প্রশ্নই আসে না। খেতে খেতে না হয় পরিচয় হয়ে গেলাম। দাঁতে দাঁত কিরমির করে বললাম, ভাই পরিচিত হতে চাচ্ছি না। উফ, কই থেকে আসে এইসব অসহ্য। শম্পা দাঁত কেলিয়ে বলল, খেলে কি হয়, খা। তোর না আইসক্রিম পছন্দ, তার উপর আবার যা গরম, খেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? হ্যাঁ, আর এটা তো আমাদের ভার্সিটির ভাই লাগেই। হোয়াট লজেন্স? আমি কেন অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবো? তুই কি পাগল হয়েছিস শম্পা? আর পছন্দ বলেই ওনার হাত থেকে খেতে হবে কেন? দরকার পড়লে কিনে খাবো আমি। ওপস ইরতু, তুই না একটা চাপটা, তোর কপালে যে কি আছে বুঝবি মজা তখন। ও হ্যাঁ, মনে পড়েছে, ওই নাম্বারটা দিয়ে তো তদন্ত করেছিলাম। কি হলো, পেয়েছিস? কে সে? পেয়েছি, কিন্তু তোরে এমনি এমনি কেন বলবো? ট্রিট দে। আমাকে পাগল মনে হয় তোর? আমি কেন ট্রিট দিব তোকে? তুই এত কিপটামি করিস কেন? তোর এই ফালতু খবর শুনতে হলে তোকে ট্রিট দিতে হবে আমায়? দরকার নেই, তোর মতো বাপের হোটেলে খাই না আমি। অনেক ঝগড়াঝাটি করে ক্লাসে এসে দেখি সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি ব্যাপার, কি হলো? শম্পা বলে উঠলো, কি রে একটু, আজকে কি আমাকে একটু বেশি সুন্দর লাগছে নাকি? সবাই যেভাবে তাকায় আছে। শম্পু, তোর এই দিবাস্বপ্ন রাখতো, দেখ আগে ঘটনা কি। এর মধ্যেই সাবিনা, মিনু, তামান্না, রেহানা সবাই এসে আমাদের সাথে জড়ো হলো। ওদেরকে জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে? রেহানা এসে বলল, ইরতু, তোর জন্য আজকে পাশের ডিপার্টমেন্টের একটা ছেলেকে একটু আগে এক হিরো এসে মেরে হসপিটালে পাঠিয়েছে। আমি তো ওর কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছি। আমার কারণে মানে? কি করেছি আমি? আমি তো কাউকে নিয়ে কিছু নিয়ে নালিশও করিনি। তামান্না বলল, আমরা তো তেমন কিছু জানি না, তবে এটা বল যে তোকে কি কোনো ছেলে আইসক্রিম নিয়ে কিছু বলেছে? আমি মনে হয় ব্যাপারটা বুঝে গেলাম, চুপ হয়ে আছি। শম্পা বলল, আমরা আসার সময় তো একটা ছেলে আইসক্রিম খেতে বললো একটুকে, কিন্তু আমরা আসতে না আসতে ওই ছেলে আয়সা আবার মায়ের খেয়ে হসপিটালেও চলে গেল। আরে তোরা তো হেঁটে আসলি, আর ওরা তো বাইকে ছিল। মাঠে এসে উড়া ধরা মায়ের।
আর বলতেছে কখনো কাউকে আইসক্রিম খেতে বলবি, এটাই হলো আসল কাহিনী। আবার নিজের ছেলেদেরকে পাঠিয়েছে হসপিটালে অ্যাডমিটের জন্য। চুপচাপ শুনে শান্ত ভঙ্গিতে বললাম, কিন্তু উনি কে আর এগুলো কেন করছে? আমি তো চিনিও না। এর মধ্যে মিনু কিছুটা চিল্লিয়ে বলল, ওই দেখ দেখ, ওটা এসে। সবাই নিচের দিকে তাকিয়ে দেখলো। একজন যুবক যাকে দেখে বোঝার উপায় নেই যে সে একটু আগেই কোনো ছেলেকে মেরে হসপিটালে পাঠিয়েছে। কাঁধ সমান চুলগুলো কাটিং করা, মুখে দাড়ি, চেহারাটা ছিমছাম, কেমন কবি কবি লাগে, সাথে ইনোসেন্টও লাগে। তাকে দেখে মনে হয় না যে তার এত রাগ। সাবিনা বলল, এটা তো আমাদের এলাকার ইভান ভাইয়া। এরই মধ্যে ইর্তিজা কিছুটা লাফিয়ে নেমে পড়ল নিচে। বাকিরা বোঝার আগেই নিচে চলে গেল। আগে টের পেলে আটকে রাখতো, চলে যেতে দিত না, কিন্তু এখন হাতের নাগালের বাইরে। ইর্তিজা সবগুলো ছেলের সামনে গিয়ে দাঁড়ালো। ইর্তিজাকে দেখে সবাই কেমন সরে দাঁড়ালো। বোঝাই যাচ্ছে ওরা আগে থেকেই ওরে চিনে। সবাই একটু দূরে গিয়ে দাঁড়ালো। ইভান ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে। কাউকে অন্যায়ভাবে মারাটা ঠিক না। আশা করি এইটুকু বোঝার বয়স হয়েছে আপনার। আর আপনি যদি সত্যি আমার কারণে মেরে থাকেন, তাহলে আপনাকে এই অধিকারটা দিয়েছে কে? আমি কি সেটা জানতে পারি? ইভান একদম শান্ত স্বরে বলল, আমার থেকে বেশি অধিকার আর কারো আছে বুঝি? ইর্তিজা কিছুটা রেগে গিয়ে বলল, কিন্তু সেই অধিকারটা আপনাকে কে দিল সেটা জানতে চাচ্ছি আমি। প্রিয় বিহঙ্গ, রেগে যাচ্ছ কেন? রাগ কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর অধিকারের কথা বলছো? আমার অধিকার আমি নিজে আদায় করে নেই। ইর্তিজা কিছুটা দমে গেল ইভানের বলা বিহঙ্গ ডাকটা শুনে। তার মানে এই সেই লোক এতদিন ধরেই আমার পেছনে পড়ে আছে? ওর সাথে বেশি কথা বলে লাভ নেই। কথাগুলো মনে মনে বলতেই চলে যাচ্ছে ইর্তিজা। পেছন থেকে ইভান ইর্তিজাকে ডেকে জোর গলায় বলতেছে, তোমার সবটুকু অধিকার আমি আদায় করব, কেবলমাত্র সময়ের অপেক্ষা। সকালের দীপ্তিময় লাল টকটকা সূর্যের মতোই খুশিতে লাল হয়ে আছে ইর্তিজা। প্রায় এক সপ্তাহ যাবত তার মনটা ভালো নেই। আর মনটা ভালো না থাকার কারণ হলো সেদিন ইউনিভার্সিটিতে ঝামেলা হওয়ার পর আর এখনও ক্লাস করতে যাওয়া হয়নি। এমনিতে ইউনিভার্সিটিটা অনেক দূর, তারপর আবার শম্পার জন্য সেদিন অপেক্ষা করতে গিয়েই ঝামেলাটা হলো। এসব ঝামেলা যেতে চায় না ইর্তিজা, আর শম্পাদের সাথে দেখাও হয় না। এ কারণেই মন খারাপ ছিল কিছুটা। কিন্তু আজকে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল একটা খবর পেয়ে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই দুঃসম্পর্কের এক আন্টি ফোন দিয়েছিল। ফোন দিয়ে জানালো ইর্তিজার ভার্সিটির ঠিক কাছে একটা প্রাইভেট স্কুল আছে যেখানে একজন শিক্ষিকা দরকার। এই সুখবরটাই সকাল সকাল পেল ইর্তিজা। মোটামুটি ছোটোখাটো একটা জব করার অফার বলা যেতে পারে। মা মেয়ে ছোট্ট সংসার। ইর্তিজা 3টা টিউশনি করে, আর মা কোহিনুর রহমান বাসায় কিছু বাচ্চা পোলাপান পড়িয়ে আর সেলাই কাজ করে কোনো রকমের সংসার চালায়। তাই ইর্তিজা ইন্টারমিডিয়েট পাশ করার পর থেকেই যাচ্ছিল কিছু একটা করতে, যদিও কোহিনুর রহমান রাজি না। ওনার কথা হচ্ছে, আমার মেয়ে এখনও ছোট, তাই সে যে টিউশনি করে কিছু আয় করে সেটাতেই আলহামদুলিল্লাহ। ইর্তিজা বসে বসে ভাবতেছে। জব করার অফার পেয়ে খুশি হলেও এটা ভেবে মন খারাপ হচ্ছে যে মাকে ছাড়া থাকতে হবে। ওনার থাকা খাওয়ার ব্যবস্থা করবে বলেছে, ওখান থেকেই আমার ক্লাস করার সুবিধা আছে। এদিকে মা তো জব করারই অনুমতি দেবে না। আর মাকে ছেড়ে গিয়ে অন্য কোথাও থাকার কথা শুনলে তো স্ট্রোক করবে মনে হচ্ছে। কোহিনুর রহমান এসে দেখে মেয়ে কিছু ভাবতেছে। কিরে, চোখ মুখের অবস্থা এমন করে রেখেছিস কেন? খুশি হয়ে আছিস নাকি চিন্তায় আছিস বোঝা যাচ্ছে না কিছু। আমার একটা কথা বলি, বকা দিবে না তো? তুই আমার বকা দেওয়াকে ভয় পাস নাকি? কি বলবি বল তো তাড়াতাড়ি। শেষ করে নাস্তা করতে আয়। আর কয়েকদিন ধরে দেখছি ভার্সিটিও যাস না, ব্যাপার কি রে? হ্যাঁ, এই তো সুযোগ। আমার ভার্সিটির কথা তুলেছে, যা বলার এক্ষুনি বলতে হবে। অপর মিথ্যা রাগ দেখিয়ে বললাম, কিভাবে যাব? মাসের এখনো শেষ হয়নি, হাত পুরো ফাঁকা। টাকা পয়সা ছাড়া ভার্সিটিতে যাওয়া যায়? আমি না হয় বিলাসিতা করলাম না, কিন্তু গাড়ি ভাড়াটাও তো লাগে নাকি? আম্মু যেমন কিছুটা মিয়ে গিয়ে বলল, কই আমার থেকেও তো চাস না টাকা? আমার কাছে চাইলে কি আমি দিতাম না নাকি? আম্মু এখন বড় হয়েছি আমি, তুমিও বুড়ি হয়েছো, তাই এখন আমাকে কিছু করতে হবে। তোমার থেকে আর টাকা পয়সা নেওয়া যাবে না তো। কথাটা বলেই আম্মুর মুখের পানে চাইলাম, বোঝার চেষ্টা করলাম আম্মুর মনের ভাবটা, কিন্তু না, আমি ব্যর্থ। এই মুহূর্তে আম্মুর মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তাই আমি আবারও বলতে শুরু করলাম, আম্মু শোনো না, সকালে শারমিন আন্টি ফোন করেছিল। এই থাম, শারমিন আন্টিটাকে চিনলাম না তো।
আরে ওই যে তোমার ছোটকালের বান্ধবী আছে না, সুমি, ওনার মামা তো নাকি কি বোন, যে উনি একদিন না আমাদের বাসায় আসলো সুমি আন্টির সাথে, ওই শারমিন আন্টি। কিন্তু সে কিভাবে তোর নাম্বার পেল? তার সাথে কি যোগাযোগ হয় তোর? আমিও কিছুটা দমে গেলাম, আসলেই তো নাম্বার কি করে পেল? আবার আমাদের কখনো কথাও হয়নি। যাই হোক, এখন এইসব আম্মুকে বলা যাবে না, তাহলে আর চাকরিটা করাই হবে না। নিজেকে স্বাভাবিক করে বললাম, আরে ওই তো আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে পরিচয় হলো গত সপ্তাহে, ওরই পাশের বাসায় নাকি উনি থাকেন বলল। ওর থেকেই আমার নাম্বারটা নিয়েছে হয়তো। আচ্ছা, তা কিসের জন্য ফোন দিল তোরে? আসলে আম্মু, আমাদের ইউনিভার্সিটি থেকে একটু দূরেই একটা প্রাইভেট স্কুল আছে, ওখানে জব করবো আমি, প্লিজ না করো না। আমাকে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, ওখান থেকে ক্লাস করতে পারবো। একেবারেই সব বলে দিলাম, কারণ বাকিটা আম্মু শুনবে কিনা সন্দেহ। আম্মু কিছু না বলে ডিরেক্ট আমার রুম থেকে চলে গেল। বুঝতে পারলাম আম্মু খুব রেগে গিয়েছে। খুব রেগে গেলে আম্মু কিছু না বলেই চুপ হয়ে যায়। এখন আম্মুকে কি করে বোঝাই আমি? হুট করে মনে পড়লো শম্পাকে আসতে বলতে হবে, শম্পা আম্মুকে সামলাতে পারে, না হয় আমি একা সামলাতে পারবো না। আম্মু হাই প্রেশারের রোগী, আমার একা একা নার্ভাস লাগে, খুব চিন্তা হচ্ছে। এদিকে আম্মু, আরেকদিকে জব, ক্যারিয়ার, সংসার, কি করব আমি? প্রায় আধ ঘন্টা ধরে বসে আছি বিশাল এক হল রুমে, যেটাকে আবার ড্রয়িং রুমও বলা যায়। ভীষণ গোছানো আর সুন্দর রুমটা, যেটার প্রশংসা না করলেই নয়, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বাড়ির বাকি রুমগুলো সুন্দর হবে বোঝা যাচ্ছে। আম্মু তো আসার পর থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ জপছে, সৌন্দর্যের মুগ্ধ হয়ে। আম্মুর সাথে সম্পাও জপছে, তবে আমি নিজেকে কন্ট্রোল করেছি, কারণ এতটুকুতে অতটা দুর্বলতা প্রকাশ করার মতো মেয়ে আমি না। মনে মনে একটু ভাব নিলাম আর কি। যাই হোক, এখানে আসার সময় গেট পেরিয়ে ভেতরে ঢোকার সময় দারোয়ান চাচা আমাদের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দিয়ে স্বাগত জানিয়েছিলেন। তার ওই সালামের শান্তি এখনো বিরাজমান মনে হচ্ছে। রাস্তার একপাশে কাঙ্ক্ষিত এই বাড়িটি, চারপাশে দেয়াল দেয়া, শুধু থাকার জন্য দোতলা এই বাড়িটি করা হয়েছে, আর সবটা জায়গা জুড়ে আছে শারমিন আন্টির বলা সে প্রাইভেট স্কুল। তবে শারমিন আন্টি ভুল ইনফরমেশন দিয়েছিল, এটা মূলত প্রাইভেট স্কুল হলেও প্রকৃত অর্থে এটা একটা অনাথ আশ্রম, শুধু যাদের বাবা মা নেই সেই বাচ্চাদের জন্য। তবে সুন্দর ব্যাপারটা হচ্ছে, এখানে অনেকটা স্কুলের মতো করা হয়েছে, একটা ছোট্ট প্রতিষ্ঠান যেটার জন্য আলাদা শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে, আর বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলাদা দুতলা করে দুটো বিল্ডিং এ। ওখানে আবার ওদের দেখাশোনা করার জন্য কোনো কেয়ারটেকার রয়েছে। আরো একটা দুতলা বিল্ডিং এ রয়েছে, যেটাতে আমার মতো স্টুডেন্ট প্লাস শিক্ষিকাদের থাকার সুব্যবস্থা আছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার। এখানে আসার পর এই ইনফরমেশন গুলোই সংগ্রহ করেছি। আর সবচেয়ে নজর কাড়া বিষয় হচ্ছে, পুরো বাড়ি জুড়ে ফুল আর ফুল, পাশে ফুলের বাগানও আছে। ফুল তো আমার অনেক প্রিয়। মনে হচ্ছে বাড়িটা কে যেন সাজিয়েছে আমি আসবো বলে। দারোয়ান চাচা দেখিয়ে দেয়া রুমে এসে বসার পর থেকে কাউকেই দেখতে পাচ্ছি না। একজন মহিলা এসে ভুলে গেল। আপনারা বসেন একটু, খালাম্মা নামাজ শেষ করে আপনাগো লগে দেখা করব। আপনার খালাম্মা এই সকাল 10টা বাজে কিসের নামাজ পড়ে? মহিলাটা কিছু না বলেই চলে গেছে। এদিকে আম্মু সম্পার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এরকম প্রশ্ন করাতে আমি সম্পাকে দুটো থাপ্পড় মেরে বললাম, এমন টাইমে চাষতের নামাজ পড়ে হয়তো উনি। চাষতের নামাজের নিয়ম সাধারণত নফল নামাজের মতোই। সূর্য 1/4 উপরে উঠলে গ্রীষ্মকালে 9টা থেকে 10টা, আর শীতকালে 10টা থেকে 11টার সময় চাষতের নামাজ পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাষতের নামাজ পড়া হবে যখন সূর্যের তাপ প্রখর হয়। সহি মুসলিম 748। সম্পাকে মা মেয়ে মিলে জ্ঞান দিচ্ছিলাম, এমন সময় একজন ভদ্র মহিলা রুমে প্রবেশ করে আমাদের সবার উদ্দেশ্যে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মু সালামের জবাব দিল। আপনাদেরকে অনেকটা সময় বসিয়ে রাখলাম, কিছু মনে করবেন না আপা? না না, কিছু মনে করিনি আপা, কি মনে করব? আমার দিকে উদ্দেশ্য করে বলল, এটা বুঝি ইর্তিজা? হ্যাঁ, এটাই আমার মেয়ে ইর্তিজা। এরপর কিছুটা মিনমিনিয়ে বলল, আপনি এত সহজে চিনে ফেললেন যে? আগে দেখা হয়েছিল বলে তো মনে হচ্ছে না। অবশ্য আমিও কিছুটা অবাক হয়েছি ওনার এত কনফিডেন্স দেখে। ভদ্র মহিলা হাসি মুখে জবাব দিল, আরে কি যে বলেন না আপা, আমার কাছে একটা মেয়ে আসবে আর আমি তার সম্পর্কে কিছু না জেনে কিছু না ভেবে
কি আর আসতে বলেছি? একটু আটু খোঁজ খবর নিয়েই আপনার মেয়েকে ডেকে পাঠিয়েছি। আম্মু যেন কিছুটা শান্তি পেল ওনার যুক্তিতে। অবশ্য আমিও একটু পেয়েছিলাম। আম্মু আর সেই ভদ্রমহিলা আলাপ করছে এমন সময় আমার ফোনে টুম করে শব্দ হলো। সবার মাঝে বসে আছি, ইচ্ছে না থাকা সত্ত্বেও জানি না কেন ফোনটা চেক করলাম আমি। আর আমি এক মুহূর্তের জন্য যেন জমে যাচ্ছিলাম ফোনের স্ক্রিনে তাকিয়ে। আমার অবস্থাটা শম্পা মনে হয় টের পেল। কি রে, কি হয়েছে? চল তো একটু আড়ালে যাই। আম্মুকে বললাম আমি একটু বাইরে যাই আম্মু। আম্মু ধমক দিয়ে বলল, বাহিরে কই যাবি? চিনিস না জানিস না, বসে থাক চুপচাপ। জানতাম একা ছাড়লে এমন করবি, এই জন্যই একা ছাড়ি না কোথাও, সাথে এসেছি। আম্মু যে এত কথা শোনাবে সেটা আমি ভাবতেও পারিনি। ভদ্রমহিলা বলল, আরে আপা, এসব কি বলছেন? মেয়েটাকে একটু বাহিরে যাবে, তাতে কি এমন হয়ে যাবে বলেন তো? আমার মেয়েটা থাকলেই তো ওদের নিয়ে ঘুরতো। সে তো কলেজে গিয়েছে, ওদেরকে যেতে দেন, কিছু হবে না। আমার বাড়িতে কোনো রকম ভয় নেই। ওনার কথা শুনে আম্মুর উপর কিছুটা রাগ করি শম্পার হাত ধরে বাইরে চলে আসলাম। আসার পরে শম্পা লাফিয়ে উঠলো। ঋতু, কি হয়েছে বল বল, তোকে এত নার্ভাস লাগছে কেন হুট করে? পরে স্ক্রিনটা অন করে শম্পার দিকে ধরলাম ফোনটা। সেখানে একটা নাম্বার থেকে টেক্সট আসছে। প্রিয় বিহঙ্গ, যত চাইবে দূরে থাকতে আমি তোমাকে ঠিক ততটাই কাছে টানবো। বাড়ি পছন্দ হয়েছে তো ঋতু? শম্পা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার মানে ওই ছেলে ইচ্ছে করে প্ল্যানিং করে তোকে এখানে এনেছে? এটা তার বাড়ি? কি করবি এখন? চুপ কর না একটু। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার জবাব দিব? তোর এই স্বভাবটা আর গেল না। আচ্ছা, নিরিবিলি একটু শান্ত হয়ে বল যে কি করবি। কি আর করবো বল? আম্মুকে তো আর কিছু বলা যাবে না, কারণ সেই দিন তোকে বাসা নিয়ে তারপর আম্মুকে রাজি করিয়েছি এখানে আসার জন্য। আম্মু আমার সাথে চলে আসছে দেখে যাওয়ার জন্য যে আমি কেমন পরিবেশে আসছি। আর তুই তো দেখেছিস আম্মুর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আম্মু প্রায় রাজি। আর ওই ভদ্রমহিলা বলেছে যে আম্মুকে ও এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। এটা শুনে তো আম্মু আরো খুশি। এখন যদি আম্মুকে বলি যে চলে যাব, থাকবো না, তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? তা তো বুঝতেই পারছি। এখন করবিটা কি? আর এত ভয় পাওয়ারও বা কি হলো বল? হ্যাঁ, নিশ্চয় ওই ভদ্রমহিলার ওনার মাই হবে। দেখ, ওনাকে তো অনেক ভালো মনে হয়। আর আমিও তো আছি তোর সাথে না? তুই তো আমাকেও নিয়ে এসেছিস তোর সাথে থাকতে। চিন্তা করে তো কিছু হবে না জানি। যা হওয়ার হয়েছে, আর যা হওয়ার তাই হবে। আমিও দেখতে চাই ওই বেয়াদব ছেলে কি কি করতে পারে। আর এখন বুঝতে পারছি যে শারমিন আন্টি আমার নাম্বার কোথায় পেল। আম্মুকে তো মানানোর জন্য মিথ্যে বলেছিলাম যে বান্ধবীর কাছ থেকে নিয়েছে। আচ্ছা, তুই ওর নাম্বার ব্লক করছিস না কেন? তোর মনে হয় শম্পা যে আমি ওনার নাম্বার ব্লক করিনি? যতবার যতটা নাম্বার দিয়ে নক করেছে সবটা ব্লক করে দিয়েছি আমি। আর প্রতিবার সে নতুন নাম্বার দিয়ে টেক্সট করে। এমন বজ্জাত একটা ছেলে কেন যে আমার পেছনে পড়লো? দুনিয়ায় এত মেয়ে থাকতে কি করবো এখন বলতো? সময়টা গ্রীষ্মকাল, বাইরে নীলচে আকাশ, উজ্জ্বল প্রখর রোদ্দুর। এখন সকাল সকাল সূর্য আলো অনেক বেশি প্রখর হয়ে যায়, তাপ বেশিই থাকে। আমি আমার ছোট এবং সুন্দর গুছানো রুমটায় বসে আছি। আম্মুকে অনেক মনে পড়ছে। গতকালই আম্মু চলে গেছে। বাড়িওয়ালা আন্টি বলেছে কিছুদিন পর আম্মুকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। আমি যেন মন খারাপ না করি, কিছু লাগলে যেন ওনাকে জানাই, এগুলো বলেই আমাকে সান্ত্বনা দিয়েছিল গতকাল। এখন আমি আম্মুর আসার অপেক্ষায়, যদিও অপেক্ষা করতে হবে বহুদিন। আম্মু ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই যে আমি তার জন্য অপেক্ষা করব। তাই আমার সবটা জুড়ে আমার আম্মুই। এসব কিছুই ভাবছিলাম আমি। এমন সময় হঠাৎ শম্পা ওয়াশরুম থেকে বের হয়ে কিছুটা চিল্লিয়ে বলে উঠলো, কি রে তুই কান্না করছিস কেন? আমি তো অনেকটাই ভয় পেয়ে গেলাম ওর চিল্লানোতে। বুকে 2-3 বার ফু দিয়ে বললাম, সমস্যা কি তোর? কই কাচ্ছি আমি? আরে তুই চিল্লাস কেন? তুই সবকিছুতে একটু আস্তে করে কথা বলা যায় না? আচ্ছা, কুল কুল, কান্না করছিস না ঠিক আছে, তবে তোর চোখে পানি টলমল করছে তো। আন্টিকে মনে পড়ছে? আমারও তো আমার মাকে মনে পড়ছে, কিন্তু তোর মতো তো ব্যয় করে কাচ্ছি না। উফ, যাই হোক, মন খারাপ করিস না। তোর হবু শাশুড়ি তো বলেছে তোর আম্মুরে নিয়ে আসার ব্যবস্থা করবে। অনেকটা আয়েশ করেই কথাগুলো বলল শম্পা। শম্পার কথা শুনে আমি শতভাগ হতভম্ব হলাম। এগুলো কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? হবু শাশুড়ি মানে কি? হ্যাঁ, ও মা, বুঝতেছিস না? বাড়িওয়ালি আন্টি তো ইভানের আম্মু, সেটা কি ভুলে গেলি? আর সে শুধু বাড়িওয়ালি না, পাশাপাশি তুই যে প্রতিষ্ঠানের শিক্ষিকা হচ্ছিস সেটারও প্রিন্সিপাল।
দেখ শম্পা, উনি আমার প্রিন্সিপাল, আমি এতটুকুই তো মানি। তুই আর ওসব ফাউল কথাগুলো আমাকে বলে রাখাস না প্লিজ। দরজার ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, ইর্তিজা আপুর রাগও আছে বুঝি? আমি আর শম্পা দুজনেই দরজার দিকে তাকালাম। ঠিক পুতুলের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মাশা আল্লাহ, মেয়েটা এত সুন্দর, ওর কাছে নিজেকে যেন কাক মনে হচ্ছে। যাই হোক, মেয়েটাকে চিনতে পারলাম না, আগে দেখিনি বলে কথা, চিনবো কি করে? ইতিমধ্যে সে বলে উঠলো, ভেতর আসতে বলবে না? আমি আর শম্পা দুজন একসাথেই বলে উঠলাম, হ্যাঁ আসো আসো। সে 1 সেকেন্ডও দেরি না করে রুমে এসে খাটের এক কোণায় বসে পড়লো। তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করলো, নিশ্চয় আমাকে চিনতে পারো নাই? পরিচয়টা দিচ্ছি তাহলে। আমি হলাম ইভা মির্জা, মিস্টার সাখাওয়াত মির্জা ও মিসেস কোহিনুর মির্জার একমাত্র মেয়ে, আর ইভান মির্জার একমাত্র আদরের বোন। আমার বুকটা কাঁপতেছে এবার পরিচয় শুনে। জানি না কেন এমনটা হচ্ছে, হয়তো সেই ইভানের জন্যই আমার এই অবস্থা। শম্পা কিছুটা লাফিয়ে পড়ার মতো বলল, ও আচ্ছা আচ্ছা, তা তোমাকে তো দেখলাম না। আসলে আপু, কালকে কলেজ থেকে ফেরার পথে এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম কিছু কাজে, তাই বাসায় ফিরতে লেট হয়ে গিয়েছিল। আম্মু বলেছিল তোমাদের কথা, রাতে আসতে পারি নাই বলেই সকাল সকাল চলে আসলাম তোমাদের দেখতে। আর আজকে কলেজেও যাব না, সারাদিন তোমাদের সাথে আড্ডা দিব। এক নাগারে কথাগুলো বলে এবার আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, ইভা